মায়া বিমর্ষ হয়ে চারদিকে তাকালো। দূর থেকে একটা ঘোড়ায় কাউকে ছুটে যেতে দেখা গেল। মায়া চোখ সরিয়ে মীরের কাছে ছুটে এলো। মীর দাঁড়িয়ে হাতটা চেপে ধরে রেখেছে। চোখে জেদ ফুটে উঠল। সেও দেখার চেষ্টা করলো আক্রমণকারীকে। চলে গেছে অনেক দূরে লোকটি। মীর একবার হাতের দিকে আরেকবার আক্রমণকারীর দিকে চেয়ে বলল, আমাকে কি জেনে বুঝে আঘাত করলো, নাকি অন্য কাউকে ভেবে? হয়তো অন্য কাউকে ভেবে। নয়তো আপনার তো এখানে কোনো শত্রু থাকার কথা না। আপনার বাবা বিদেশি নাগরিক, আপনিও এখানে বেড়াতে এসেছেন। মায়ের রেশ ধরে মীর বলল, বোধহয় অন্য কাউকে ভেবে আমায় তীর ছুঁড়েছে। এজন্যই আমার গ্রাম পছন্দ নয়। চারদিকে শুধু শত্রু। কে কখন কাকে খতম করবে সে চিন্তা ভাবনা। আপনার হাত থেকে রক্ত ঝরছে, মায়া বলল। মীর ঘুরে তাকালো হাতের দিকে। সাদা শার্টটা লাল হয়ে গেছে। হাতের উপরিভাগটা ক্ষত হয়েছে খানিকটা। এখন হালকা রক্ত ঝরছে। জরুক থেমে যাবে একটু পর। মায়া শুনল না মীরের কথা। তার গলায় পেঁচানো ছিল সুতির ওড়না। ওড়নার এক অংশ ছিঁড়ে তৈরি করলো লম্বাটে এক টুকরো ব্যান্ডেজ কাপড়। সেটি বেঁধে দিল মীরের হাতে। আপাতত ধীরে ধীরে থামছে রক্ত ঝরা। চলুন বাড়ি ফিরে যাই, পরে আপনার শরীর খারাপ করবে, মায়া বলল ব্যথিত কণ্ঠে। এত সহজে মীরের শরীর খারাপ হয় না। আমি হলাম বাঘ। বাঘকে কখনো দেখেছো দুর্বল হতে? বাঘ দুর্বল না হলেও তাকে কিন্তু কৌশলে কাবু করা যায়। মীরের কাছে কৌশলও হার মানে। দরে ফেলে অন্যের কৌশল। ছাই। মায়া তোয়াক্কা না করে মীরের প্রসঙ্গ উড়িয়ে দিল। হরিণ শিকার হলো, চলুন জঙ্গলের ভেতরে যাই। জঙ্গলের ভিতরে জঙ্গলি থাকতে পারে, সুন্দরী মেয়েদের দেখলে ঝাঁপিয়ে পড়ে। এরপর ওরা যদি তোমাকে আক্রমণ করে, আপনি আছেন কি করতে? আমাকে বাঁচাবেন। বয়েই গেছে। বলে মীর একটা সিগারেট ধরালো। সিগারেট ফুঁকতে ফুঁকতে জঙ্গলের ভিতরের পথে এগোয়। মায়া পিছু নিল। পিছ থেকে মীরের দিকে প্রশ্ন ছুড়ে, এত বেশি সিগারেট খান কেন? বদভ্যাস ত্যাগ করুন, নয়তো পরে ক্ষতি হবে। কত ক্ষতিই তো না চাইতে হয়, জেনেও না হয়। কিছু ক্ষতি বয়ে আনা যাক। আপনার বাবা তো ভালো মানুষ। উনি তো ধূমপান করেন না। আপনি করেন কেন? বাবা আমার মাকে পারিবারিকভাবে বিয়ে করেছিল, প্রেম করে নয়। কিন্তু আমি তো বিয়ের আগেই থেকেই আমার হবু বউকে ভালোবাসি। মায়া মীরকে মনে মনে শেয়ানা বলল। মীর ঘুরে মায়ার দিকে চেয়ে বলল, পিছনে কেন, পাশে এসে হাঁটো। মায়া অনুমতি পেয়ে মীরের পাশে হাঁটা শুরু করলো। দুজনের হাতে ঘোড়ার লাগাম ধরা। যেদিকে যাচ্ছে অগ্নিলো পিছু পিছু হাঁটছে। ঘন জঙ্গলের মধ্যে মায়া আজ প্রথমবার প্রবেশ করলো। এর আগে শুধু হাত কয়েক পথ পর্যন্ত এসে তাকে থামতে হয় বিষাক্ত সাপের জন্য। জঙ্গলের ভেতরের অংশে বেশিরভাগ মৃত গাছ, ছোট ছোট গাছ। কিছু বড় মোটা জাতীয় গাছগুলো কাঠের জন্য নিশ্চয়ই কুঠুরিরা কেটে নিয়েছেন। সেই চিহ্ন এখনো রয়ে গেছে। দূরে হরিণ ছুটছে। কিছুক্ষণ আগে একটি হরিণ শিকার হতেই বাকিদের মধ্যে যেন ভয় জমে গেছে। মীর সিগারেট ফেলে দেয়। মায়া বলল, এত সিগারেট খেলে বিয়ের আগেই আপনার বউ বিধবা হয়ে যাবে। হোক, তাই বললে তার জন্য নিজের অভ্যাস ত্যাগ করতে পারবো না। সে আপনার অভ্যাস নয়। হুম। যেদিন তাকে বিয়ে করব, বিয়ের প্রথম রাতে সে যদি আমার শর্ত মানতে রাজি হয়, তবে শর্ত অনুযায়ী আমিও সিগারেট খাওয়া ছেড়ে দেব। কারণ সেও সিগারেট খাওয়া পছন্দ করে না। কোনো মেয়েই সিগারেট খাওয়া পছন্দ করে না। যে মেয়ে সিগারেট খাওয়া ছেলেদের পছন্দ করে না, সে কোনো মেয়ে জাতের মধ্যেই পড়ে না। কিছু দূর তারা হেঁটে গেল। একটা কূপের সামনে গিয়ে দুজনেই থামে। মায়া চারিদিকে একবার তাকায়। ক্লান্ত ভঙ্গিতে বলল, শুধু শুধু এত দূরে হেঁটে আসলাম। না জঙ্গলিদের দেখলাম, না সুন্দর কোনো দৃশ্য। মীর কিছু বলল না। দীর্ঘক্ষণ পথ হাঁটার পর শরীরের এক অনিবার্য তাগিদ থামতে বাধ্য করলো তাকে। চারপাশে শুধু গাছগাছালি আর পাখিদের ডাক, মানুষের কোনো চিহ্ন নেই। সে একটু ঘন পাতার আড়ালে সরে যেতে চাইল। সে পা বাড়াতেই মায়া বলল, ওদিকে কোথায় যাচ্ছেন? দাঁড়াও, 1 মিনিট আসছি। না, 1 মিনিটেও অনেক কিছু হয়ে যেতে পারে। কোনো জন্তু জানোয়ার এসে আমাকে যদি আক্রমণ করে, আপনার সাথে নিয়ে চলুন। মীর ঠোঁট কামড়ে আবার ছেড়ে বিড়বিড় করে বলল, মেয়ে মানুষ নিয়ে কোথাও বের হওয়া মহা মুশকিল। কিছু বললেন? না, অদৃশ্য ভূতের সাথে কথা বলছিলাম। আমি একটু হালকা হতে চাচ্ছিলাম। মীর আঙ্গুলের ইশারা মায়াকে বুঝালো। মায়া বুঝতে পেরে নাক কুঁচকে ফেলে। মীর ফের বলল, তুমি নাকি সুন্দর কোনো দৃশ্য দেখনি? তো আমার সাথে চলো, কঠিন দৃশ্য দেখাই। দরকার নেই, আপনি যান, বলে মায়া অন্যদিকে ঘুরতেই মীর আঙ্গুল তুলে মায়ার দিকে তাকিয়ে বলল, এসে যেন তোমার মুখ না দেখি। মীর ছোট ছোট গাছের পাতার আড়াল থেকে কয়েক মুহূর্ত পর ফিরে আসলো। কিন্তু তার চোখে যখনই মায়াকে খুঁজলো, সে থমকে যায়।
আকস্মিক হকচকিয়ে গেল। কোথাও মায়া নেই, শুধু তার গোরা একাকী দাঁড়িয়ে আছে। মীর উদ্বিগ্ন হয়ে পড়ল, ঘুরে ঘুরে এদিকে ওদিকে তাকালো। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত তাকায়, কোথাও মায়াকে দেখা গেল না। মীর ডাকা শুরু করলো চেঁচিয়ে চেঁচিয়ে। তার সাথে অগ্নিলও যোগ দিল। ও ধ্বনি তুলল, যেন বলতে চাইছে মায়াকে ও দেখেছে। মীর ডেকে ডেকে একদিকে ব্যস্ত পায়ে হাঁটতে শুরু করে। কণ্ঠে তার একটি শব্দ বারবার প্রতিধ্বনি হচ্ছে, মায়া। মীর মায়াকে কোথাও দেখল না। ক্ষুদ্র সময়ে তাকে আতঙ্কে জড়িয়ে নিল। ঘন ঘন দম ফেলছে। এখনই এখানে ছিল মেয়েটি। 1 থেকে 2 মিনিটের মধ্যে মেয়েটি কোথায় যেতে পারে? হয়তো ইচ্ছে করে কোথাও চলে গেছে। কেননা কোনো জন্তু জানোয়ার আক্রমণ করলে চিৎকার করত। গোরাও তো ধ্বনি তুলত, সেরকম কিছু ঘটেনি। তবু মীর খানিকটা চিন্তিত হলো। শরীরের শক্তি ছেড়ে ফিরে গেল গোরার কাছে। শেষবারের মতো আশেপাশে তাকিয়ে গোরার পিঠে উঠতেই দূরে বড় একটা গাছের গোড়া থেকে গোলাপি রঙের ওড়নার অংশ দেখা গেল। মীর গোড়া থেকে নেমে সেদিকে গেল ধীরস্থির পায়ে হেঁটে। গাছটির পিছন থেকে উকি দিয়ে দেখলো মায়া মুখ ভার করে বসে আছে। মীর আড়ালে হাফ ছেড়ে বাঁচল। এরপর মায়ার সামনে গিয়ে দাঁড়ায়। মায়া চোখ তুলে মীরকে দেখে আবার নামিয়ে ফেলল দৃষ্টি। মীর হাঁটু বাজ করে বসে বলল, ভালোই আমার সাথে লুকোচুরি খেললে। এখানে লুকিয়ে কেন বসে আছো? আপনিই তো আমাকে বললেন ফিরে এসে যেন আমাকে না দেখেন। আমি তো মজা করে বলেছি, তাই বলে তুমি সত্যি সত্যি লুকিয়ে পড়বে? যদি তোমার কিছু হয়ে যেত? হলে হতো, তাতে আপনার কি? আমার কিছুই না। এখন চলো, এখান থেকে চলে যাই। মায়া আর কিছু বলল না। মীর হাত বাড়িয়ে দেয়। মায়া তার হাত ধরে উঠে আসলো। গোড়ার কাছে পৌঁছে মায়া বলল, আমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি ছিল? তেমন কিছু না। তোমার বিয়ে বাকি আর মাত্র 72 ঘন্টা। এরপর তো আর তোমাকে পাবো না, তাই একটু স্মৃতি তৈরি করলাম খালাতো বোনের সাথে, বলে একগাল হাসল মীর। অন্যদিকে মুখে হাসি নেই আহির মির্জার। মিলন খুনের সময়টা আজ দীর্ঘদিন হয়ে গেছে। এখনো সঠিক কোনো তথ্য সে জোগাড় করতে পারেনি। আজ যাবে কামার উসমান আহমেদের বাড়ি। লোকটি বেঁচে নেই, ছেলেপেলে নিশ্চয় কেউ আছে। জিজ্ঞাসাবাদ করলে কোনো না কোনো তথ্য ঠিক মিলবে বলে আশাবাদী আহির। সাথে তার সহকর্মী অরুণ। অরুণ আহিরকে ছেড়ে আর শহরে যাবে না। বলেছে মিলন হত্যার রহস্য এবং মায়ার বিয়ের পরেই যাবে। আহির অরুণকে জোর করলো না শহরে ফেরার জন্য। তারা কামার ওসমান আহমেদের বাড়িতে আসলো 8 ঘন্টার ভেতরে। আলিমনগর বাজারের কিনারায় দাঁড়িয়ে থাকা কাঠের বাড়িটা যেন সময়ের হাত এড়িয়ে যাওয়া এক স্মৃতি। গাঢ় বাদামি কাঠের দেয়ালগুলো বিকেলের রোদে ঝলমল করলেও কোথাও কোথাও বৃষ্টির দাগ আর বাড়ির দীর্ঘদিনের বয়সের ছাপ স্পষ্ট। ডালু ছাদে শুকনো পাতার স্তূপ জমে আছে। বাতাস বইলে সেগুলো হালকা শব্দে নড়ে ওঠে। সামনে ছোট বারান্দা। বারান্দার কাঠের খুঁটিগুলোতে হাত বুলাতেই উষ্ণতা টের পাওয়া যাবে। যেন বাড়িটা নিজেই জীবন্ত। বারান্দায় ঢুকলো তারা। কাঠের গন্ধে বুক ভরে গেল। মেজ কড়কড় শব্দ করছে। প্রতিটা শব্দে অতীতের গল্প লুকিয়ে আছে যেন। বারান্দার পাশে ছোট্ট বাগান থেকে নরম আলো এসে পড়েছে দেয়ালে। আলো ছায়ার খেলার গড়টা আরো গভীর হয়ে উঠল। অরুণ দ্বিধাবোধ না করে গলা পরিষ্কার করে খোলা কণ্ঠে ডাকলো, কেউ আছেন? আমরা দরকারে এসেছি। বিনা কারণে আপনাদের বিরক্ত করতে আসেনি। তাড়াতাড়ি আসুন, বলে দাঁতগুলো বের করে আহিরের দিকে তাকালো। আহির কটমট চোখে তাকিয়ে আছে অরুণের দিকে। চাপ গলায় বলল, অচেনা বাড়িতে এসে কিভাবে একজনকে ডাকতে হয় তাই জানো না? আগেই বলেছ। আমরা বিরক্ত করতে আসিনি। শোনো, যখন কাউকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাকে বিরক্ত করা হয়, বুঝেছ? বুঝেছি, অরুণ বলে মাথা নত করে ফেলল। পুনরায় মাথা উঁচু করে উসমান আহমেদের ঘরের মূল ফাটকের দিকে তাকিয়ে বলল, আমরা অল্প কিছুক্ষণ কথা বলেই চলে যাব। এখন আসুন। কথাগুলো অরুণ মিনমিনিয়ে বলল। আহির অরুণের কাণ্ডকারখানা দেখে নিজের কপাল নিজেই চাপড়ায়। ঘরের ভিতর থেকে একজন তরতাজা যুবক বেরিয়ে এলো। গায়ের রং কুচকুচে কালো, পরনে সাদা রঙের লুঙ্গি। ময়লা জমে সাদা থেকে ধোঁয়াশা হয়ে গেছে। ফতুয়ার রংটাও কালচে। বয়স দেখে বোঝা যাচ্ছে 30-এর ঊর্ধ্বে। যুবকটি লুঙ্গি ধরে আহিরের সামনে এসে দাঁড়ায়, বলল, ডাকছেন কি লইগ্যা? অরুণ আহিরকে সরিয়ে দিয়ে বলল, আমি ডেকেছি, আমি গোয়েন্দা। আপনার বাবার হত্যার তদন্ত করতে এসেছি। যুবকটি প্রথম অরুণকে পর্যবেক্ষণ করল, বলল, আপনারা দেখে তো গোয়েন্দা মনে হয় না, চেলা চেলা লাগে। আহির এহেন কথা শুনে আড়ালে হাসল। অরুণ
অপমানিত বোধ করল। ঘাড় ঘুরিয়ে একবার আহিরকে দেখল। পুনরায় যুবকটির দিকে তাকিয়ে টান টান গলায় বলল, আমাকে চেলা চেলা মনে হচ্ছে? আপনার সাহস তো কম নয়। অরুণ থেমে গেল। রাগে গজগজ করতে করতে পুনরায় বলল, জানেন এই পর্যন্ত কটা কেস সমাধান করেছি? মিনিমাম 50টা। যুবকটি স্বাভাবিক ভঙ্গিতে বলল, বলেন কেমনে সাহায্য করবার পারি? আপনার বাবা কিভাবে মারা গেছে? অরুণের প্রশ্ন শুনে কিঞ্চিত আশ্চর্য হলো যুবকটি। আহির এবারও হাসি ধরে রাখতে পারল না। আহির অরুণের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এভাবে প্রশ্ন করলে তোমাকে জনগণ পেটাবে। কেন স্যার? তুমি প্রথমে বলেছ তোমার বাবার হত্যার তদন্ত করতে এসেছি। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলে আপনার বাবা কিভাবে মারা গেছে। এটা থেকেই বোঝা যায় কে আসল গোয়েন্দা আর কে চেলা। স্যার আপনিও আমাকে চেলা বললেন। অরুণের প্রশ্নের জবাব না দিয়ে আহির যুবকটির সম্মুখে অগ্রসর হয়। আমি ডিটেকটিভ আহির মির্জা। কিছুদিন আগে মিলন নামে একজন খুন হয়। সে খুনের তদন্তে করতে গিয়ে আপনার বাবার খোঁজ পাই। জানতে পারি উনি খুন হয়েছিল। যুবকটি কিছু বলল না, মাথা নিচু করল। লুঙ্গিটা দুবাজ করে কোমরে গিট্টু দিল। এরপর চোখ তুলে বলল, হুঁ, ঠিক শুনছেন। বহেন, সব কইতাছি। আহির দৃঢ় আগ্রহ নিয়ে বসল। পাশে বসল অরুণ। যুবকটি কাঠের একটি ভাঙা চেয়ার টেনে বসে। আহির আগ বাড়িয়ে বলল, আপনার নাম কি? যুবকটি জবাব দিল, আমি আকবর। ওসমান আহমেদ, যার খোঁজে আইছেন তার পোলা। মিলন যেদিন খুন হইছে, আমার আব্বাও ওই দিন খুন হইছে। আব্বার ওই দিন কামের ব্যাপক চাপ আছিল। রাত কইরা বাড়ি ফিরতে আসিল। অমন সময় জমিদার বাবুর তাঁতশালা দিয়ে মেয়ের কণ্ঠ পায়। ছুটে যায় আব্বা। ভাবছে হয়তো কোনো মাইয়া মানুষ বিপদে পড়ছে। কিন্তু যাওয়ার পর ওনারে ছুরির আঘাত করে। আব্বা কোন রকম জান লইয়া বাড়ি অব্দি আইছিল। অস্পষ্ট কইরা এই কথাগুলো কওয়ার সুযোগ হইছে। এরপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আকবর এতটুকু বলে থামে। আহিরের কৌতূহল আরো বেড়ে গেল। গতকালের দোকানের বক্তব্যের সাথে আজকের আকবরের বক্তব্যের বেশ ফারাক। আপনি মিথ্যে বলছেন। আপনার বাবা বেশ অনেক দিন আগেই খুন হয়েছে। মিলন হত্যার আগে। আহির হ্যাট খুলতে খুলতে বলল। আকবর নরম গলায় নিরুত্তাপ ভঙ্গিতে বলল, না সাব, আমার আব্বার খুনের সংবাদ হয়তো বাজারের চার দোকানদার মুজিবুর চাচাই দিছে। উনি ঠিক মতো সবকিছু মনে রাখবার পারে না। আহির মেরুদণ্ড সোজা করে বসল। আকবরের কথার কিছুটা সত্যতা পাওয়া গেল। ওসমানের তথ্য দেওয়া দোকানের হালচাল ঠিক ছিল না। গলা পরিষ্কার করল আহির, আপনার বাবার কোনো শত্রু ছিল? না সাব, আপনার কাছে অনুরোধ, আমার আব্বার খুনিরে আপনি নিজ হাতে শাস্তি দিবেন। ওরে খুইজা বাইর করেন। আকবরের চোখে জল জমল বিন্দু বিন্দু। আহির বলল, আপনার বাবা নিশ্চয়ই এমন কিছু দেখেছিল যা ওনার দেখা মোটেই ঠিক ছিল না। যা দেখার বিনিময়েও ওনাকে প্রাণ দিতে হয়েছে। আচ্ছা, উনি মৃত্যুর আগে আর কিছু বললে যেতে পেরেছিল? মানে কে বা কারা ওনাকে হত্যা করেছে? আকবর বিমোহিত চেহারায় কিছু ভাবল। ভেবে সেকেন্ড কয়েক পর জবাব দিল, জমিদার বাড়ির। এইটুকুই শব্দ কইতে পারছিল। আহির গভীর চিন্তায় ডুবে গেল। বাঁ হাতের তালুতে বর রেখে ঠোঁটের ফাঁকে কনিষ্ঠ আঙ্গুল প্রবেশ করালো। মুহূর্তে হাত সরিয়ে জিএস লেখা ছুরিটা বের করলো। সেটি আকবরের দিকে এগিয়ে দিয়ে বলল, ভালো করে দেখুন তো এটা আপনার বাবা বানিয়েছে কিনা। আকবর সময় নিয়ে বলল, হুঁ, এই ধরনের ছুরি আব্বাই বানাইতো। এইটা আব্বা মরণের কয়দিন আগে বানাইছে। কে বানাইতে দিছিল এটি বলতে পারেন? কোনো ভদ্রমহিলা। আমি ঠিক চিনতে পারি নাই ওই দিন। বোরকা পরা আছিল। রূপোর ছুরি বানাইতে তো একমাত্র টাকাওয়ালারাই পারবে। কোনো সাধারণ মানুষ না। কোনো সাধারণ মানুষ যদি মুখোশের আড়াল থেকে অন্যায় কাজ করে, সে কালো টাকা দিয়ে স্বর্ণের ছুরিও বানানো যায়। আপনি ঠিক কইছেন সাব, বলে আকবর পরপর কয়েকবার পলক ফেলল চোখের। মাথা নুইয়ে লুঙ্গি দিয়ে গাম মুছল। কোনো কারণে ভয় পেয়ে গেছে হঠাৎ যেন। আর কিছু জানার আছে সাব? আহির মুখের অভিব্যক্তি পরিবর্তন করে ফেলল। কঠিন করল দৃষ্টি। কর্কশ শব্দে গলা থেকে শব্দ বের করল, আপনি এতক্ষণ মিথ্যে বলেছেন। আপনি আপনার বাবাকে হত্যা করেছেন। আপনি এক সময়ে আমজাদ চৌধুরীর কারখানায় কাজ করতেন। এরপর একদিন তার সাথে ঝগড়া হয়। আপনাকে বের করে দেওয়া হয় তার কারখানা থেকে। তাই ওনার উপর প্রতিশোধ নিতে নিজেই নিজের বাবাকে ওনার গুদাম ঘরে আটকে মেরে ফেলেছেন। আর এই কাজে আপনার সঙ্গে ছিলেন আপনার স্ত্রী। এই জন্য সেদিন রাতে আশরাফ আলীও পথ থেকে ফিরতে আপনার স্ত্রীর কণ্ঠ পান।
আকবরের শরীর কেঁপে উঠল থরথর করে, চোখ দুটো রক্তিম হয়ে গেল। বসা থেকে উঠে আহিরের সামনে বসে বলল, কি বলছেন সাব এসব? আমি কেন আমার আব্বারে মারমো? আহির রহস্যময় হাসি দিল। কারণ ওই দিন রাতে আপনার মূল প্রথম লক্ষ্য ছিল মিলন। মিলনকে সেদিন রাতে ঘর থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আপনি। এরপর আপনিই তাকে হত্যা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দৃশ্য দেখে ফেলে আপনার বাবা। এরপর যখন আপনার বাবা আপনাকে বাধা দিতে যায়, তখন তাকেও উপরে পাঠিয়ে দিলেন। আর এতক্ষণ মিথ্যে বয়ান দিচ্ছিলেন। আমি আহির মির্জা কোনো কাঁচা গোয়েন্দা না। সবকিছু আমি গতকাল রাতেই হিসাবে হিসাবে মিলিয়ে পেয়ে যাই। মীর ইজি চেয়ারে বসে বসে দোল কাটছে। নিচে থেকে অতিথিদের কোলাহলের শব্দ ভেসে আসছে। জয়ন্তন বেগমের আত্মীয় স্বজন শালুক শাহানারা সহ জয়ন্তন বেগমের আত্মীয় স্বজন শালুক শাহানারা সহ সবার আত্মীয়রা ইতিমধ্যে এসে হাজির হয়েছে। সবাই মেহেন্দি পড়ছে হাতে, তবে মেহেন্দি অনুষ্ঠানে মায়া তখনও হাজির হয়নি। মন তার ভীষণ বার। মীরকে বলেছিল সেখানে উপস্থিত থাকতে, থাকেনি। কোনো কারণে সেও উদাসীন। বুলবুল আসে তার ঘরে। তখন এক কাপ চা চেয়ে এসেছিল। বুলবুল চা এনেছে, মীরকে দিল এগিয়ে। মীর নিল না। বুলবুল পাশের টেবিলে রাখে। মীরকে চুপচাপ দেখে প্রশ্ন ছুড়ল, আপনার মন খারাপ? প্রশ্নটা করার পর জবাবের আশায় অনেকটা সময় পার হয়। বুলবুল তারপরও বেহায়ের মতো অপেক্ষা করছে। জবাব মিলছে না। বুলবুল পুনরায় বলল, মীরবাবু, মন খারাপ? সবাই নিচে মজা করতেছে, আর আপনি এখানে একা চুপচাপ। এতক্ষণ পর যেন প্রশ্ন শুনল সে। নড়েচড়ে বসে ঘাড় ঘুরিয়ে তাকায় বুলবুলের দিকে। বলল, জানিস বুলবুল, কখনো আমি বাজে কিছু চিন্তা করি না। যা হবে ভালো হবে, সবসময় সুধারণা রাখি। কিন্তু তারপরেও কেন এতটা কঠিন দুঃস্বপ্ন দেখলাম? ঘুমের ঘরে স্বপ্ন নিয়ে ভাববেন না, এগুলো সারাদিনের কাজবাজ চেতনা থেকে আসে। কিন্তু আমি তো খারাপ কিছু ভাবি না। তবে কেন সেসব দেখলাম? কি দেখলেন? এখন এসব বলতে ভালো লাগছে না, চলে যা। বলুন, হালকা লাগবে। একাকী ভাবলে মন বার হবে, মাথা ব্যথা হবে। মীর বলার জন্য প্রস্তুত হলো। বুলবুল তার সামনে এগিয়ে দাঁড়ালো। মীর বলল, বাড়িতে সবাই বিয়ের আয়োজন করছে, কিন্তু আমি স্বপ্ন দেখলাম অন্য কিছু। অন্য কিছু কি? কারো শেষ বিদায়ের আয়োজন করছে। মীরের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। মলিন হলো চোখ দুটো। বুলবুল কিছুক্ষণ মাটিতে, এরপর মীরের দিকে চেয়ে বলল, বাবু, আমিও কয়দিন যাবৎ একই স্বপ্ন দেখতেছি। হয়তো শয়তান দেখায়। মীর ব্যস্ত কণ্ঠে বলল, রাফিদ কোথায়? নিচে কাজ করছে হয়তো। বোনের বিয়ে বলে কথা। ওকে উপরে পাঠাও। বলো আমি ডাকছি। বুলবুল মাথা কাত করে সম্মতি জানিয়ে ছুটে গেল নিচে। আবার এক দৌড়ে ছুটে এলো। মীরকে জানালো, বাবু, রাফিদ দাদা নাকি সেই কখন বেরিয়েছে। মালকিন বলল, একজন এসে দরকারি কথা আছে বলে ডেকে নিয়ে গেছে। বলে দম ছাড়ে বুলবুল। মীর মর্মাহত কণ্ঠে বলল, ও শিট, যা বয়ে পেয়েছিলাম তাই হলো। এরপর সেও ছুটে ঘর থেকে বের হয়ে যায়।